খাওয়া দাওয়া শেষে আয়াস পুনরায় অফিসে যাওয়ার জন্য কথার থেকে বিদায় নিবে, তখনই কথা আয়াসকে ইশারা করে বুঝায়। আপনাকে একটা কথা বলার ছিল। আয়াস কথার ইশারা বুঝতে পেরে কথাকে পেছনে ঘুরিয়ে জড়িয়ে ধরে এবং কথার কাঁধে থুতনি রেখে নরম কণ্ঠে শুধায়। একটা কেন, হাজারটা বলো। আয়াজের হঠাৎ স্পর্শে কথা কিছুটা হকচকিয়ে যায়, তবুও নিজেকে ধাতস্থ করে ইশারা করে। আজ বসে থেকে থেকে বিরক্ত হচ্ছিলাম, তাই ভেবেছিলাম আপনার বাড়িটা আয়াস তার হাত দিয়ে কথার ইশারা থামিয়ে দিয়ে বলে ওঠে। ওটা আপনার বাড়ি না, ওটা আমাদের বাড়ি হবে, বুঝলে? এবার বলো। কথা মাথা নাড়িয়ে সায় জানিয়ে আবারও ইশারা করা শুরু করে। আমাদের বাড়িটা ঘুরে দেখার সময় আমি একটা ঘরের সামনে যাই, জানেন, শুধুমাত্র ওই ঘরটায় তালা ঝোলানো ছিল, আর কোনো ঘরেই তালা ঝোলানো ছিল না। আচ্ছা, ওই ঘরটাতেই শুধু তালা দেয়া কেন? আমি ওই ঘরে যেতে চাই, আমাকে ওই ঘরে চাবি দেবেন? কথার ইশারা বুঝতে পেরে আয়াজের ভাবমূর্তি পরিবর্তন হয়ে যায়। আয়াজ কথাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। কথা ঘুরে আয়াজের মুখোমুখি হয়ে দাঁড়ায়। আয়াজ বেশ গম্ভীর কণ্ঠে কথার উদ্দেশ্যে শুধালো। এত কিছু তোমার জানতে হবে না, আর ওই ঘরের ধারে কাছেও যাবে না তুমি। কথা বেশ কৌতূহল নিয়ে ইশারা করলো। কেন যাব না? কি আছে ওই ঘরে? আমাকে চাবি দিন, আমি দেখবো ওই ঘরে কি আছে। কথা বললাম না, ওই ঘর সম্পর্কে কোনো কথা হবে না। কেন হবে না? কি আছে ওই ঘরে? হয় আপনি বলেন, না হয় আমাকে চাবি দেন। কি লুকোচ্ছেন আপনি আমার কাছ থেকে? আমি দেখবো ওই ঘরে কি আছে। আয়াস নিজেকে বেশ শান্ত করে দেখেছে, কিন্তু কথার এমন জেদের কারণে আয়াস এবার বেশ ধমকে কথাকে বলে উঠল। কথা তোমাকে একবার বললাম না যে ওই ঘর সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে না? বোঝো না আমার কথা? কি বাচ্চামো শুরু করলে? সময় হোক, আমি নিজেই সব জানাবো তোমাকে। আপাতত এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, আর তুমি ওই ঘর থেকে দূরে থাকবে, বুঝতে পেরেছো? শেষের কথাটা বেশ জোরে। আয়াজের এমন ধমকে কথা কেঁপে উঠল। সে ভাবতে পারেনি আয়াজ এই সামান্য ব্যাপার নিয়ে এমন রিয়াক্ট করবে। আয়াজের এমন ব্যবহারে কথার চোখে পানি এসে পড়ল। কথা মাথা নিচু করে চোখের পানি আটকানোর বৃথা চেষ্টা করে চলল। আয়াজ খাটে ধপ করে বসে দু হাত দিয়ে তার মাথা চেপে ধরল। ওই ঘরটা আয়াজের দুর্বলতা, সেখানে আয়াজ তার জীবনের দামি মানুষকে হারিয়েছে। ওই ঘরে কথা মনে পড়লেই আয়াজের চোখে ভেসে ওঠে সেই ডায়েরির লেখাগুলো, যেগুলো আয়াজকে ভেতরে ভেতরে ভেঙে চুরমার করে দেয়। তাই তো আয়াজ সেই ঘরটা তালা দিয়ে আটকে রেখেছে। আয়াজ বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে শান্ত করলো। আয়াজ মাথা উঠালো এবং কথার দিকে তাকালো। কথা তখনও আয়াজের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে নিঃশব্দে কান্না করে যাচ্ছে। কথার কান্না দেখে আয়াজের বুকে মোচড় দিয়ে উঠল। সে কি রাগের মাথায় তার ময়না বউকে বেশি কষ্ট দিয়ে ফেললো? কিন্তু সে কি করবে? একদিকে তার সেই কালো অতীত, আর অন্যদিকে কথার জেদ ধরে আছে ওই ঘরে যাওয়ার জন্য। আয়াস একটা দীর্ঘশ্বাস ফেলে বসা অবস্থায় কথার হাত ধরে নিজের দিকে টান দিল। কথা আয়াজের থেকে অল্প দূরত্বে দাঁড়িয়েছিল। আয়াস কথাকে নিজের কোলে বসিয়ে কথাকে জড়িয়ে ধরল। আয়াজের হঠাৎ জড়িয়ে ধরায় কথার কান্না বন্ধ হয়ে যায়। আয়াস কথার কাঁধে মুখ গুজে কথাকে জড়িয়ে ধরে আছে। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, এভাবে বেশ অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখার পর আয়াস কথাকে ছেড়ে কথার দু গাল আগলে ধরে কথার কপালে নিজের কপাল ঠেকালো এবং নরম গলায় শুধালো। আমার জীবনে এমন অনেক কিছু আছে যা তোমার অজানা। সময় মতো আমি সব কিছু তোমাকে জানাবো, কিন্তু তার জন্য আমাকে একটু সময় দাও। আমার জীবনটা সহজ ছিল না কথা। অনেক কিছু সহ্য করতে হয়েছে আমাকে, অনেক কিছু হারাতে হয়েছে আমাকে, কিন্তু সেই সব হারানোর মাঝে আমি তোমাকে খুঁজে পেয়েছি। বহু বছর ধরে তোমাকে আমার বুক পিঞ্জরে আগলে রেখেছি আমি। তোমার কাছে শুধু একটাই অনুরোধ, কখনো আমাকে ছেড়ে যেও না। অনেক সাধনার পর আমি তোমাকে পেয়েছি কথা। তুমিহীনা এই আয়াজ খান কিছুই না। তোমার বিরহের ভার আমি সহ্য করতে পারবো না। কথা এতক্ষণ মনোযোগ দিয়ে আয়াজের কথা শুনছে, কিন্তু সে এটা বুঝতে পারছে না যে আয়াজ তাকে অনেক সাধনা করে পেয়েছে। কিভাবে? সে তো এই কিছুদিন আগে আয়াজের সাথে পরিচিত হয়েছে। এর আগে তো সে আয়াজকে দেখেনি, আর আয়াজ তাকে বহু বছর ধরে চিনে। এটা কিভাবে সম্ভব?
কথার মাথায় সব তালগোল পাকিয়ে যাচ্ছে। আয়াস হয়তো কথার অবস্থা বুঝতে পারল, তাই সে কথার দু গাল আগলে ধরে নরম কণ্ঠে শুধালো। আমি জানি তোমার মনে এখন অনেক প্রশ্ন জমা আছে। চিন্তা করো না, আমি সময় মতো তোমাকে সব বলবো। ততদিন আমার উপর বিশ্বাস ও ধৈর্য নিয়ে থাকো। আয়াজের কথায় কথা মাথা নাড়িয়ে সায় জানালো। আয়াস এবার কথাকে কোল থেকে নামিয়ে উঠে দাঁড়ালো। আমি তাহলে এখন আসি ময়না বউ, অফিসে প্রচুর কাজ পড়ে আছে। তুমি সাবধানে থাকবে, কিন্তু কোনো কিছুর প্রয়োজন হলে ফোন করবে। আমার নাম্বার আছে তোমার কাছে? নাম্বার? কথার কাছে তো মোবাইলই নেই। বেশ রহস্যকর শোনালো, তাই না? সে এই যুগের মেয়ে হয়েও কেন কথার কাছে মোবাইল নেই? কারণটা হলো জমিদার বাড়ির প্রথা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে পড়ার আগ পর্যন্ত বাড়ির মেয়েদের হাতে কোনো মোবাইল দেওয়া হয় না। কথা আয়াসকে ইশারা করলো। মোবাইল তাহলে তো নাম্বার থাকবে। কথার ইশারা বুঝতে পেরে আয়াস বেশ অবাক হয়। আয়াস খানের বউয়ের কাছে মোবাইল নেই, এটা মানা যায়? তোমার কাছে মোবাইল নেই আর তুমি এটা এখন বলছো? আচ্ছা ঠিক আছে, আজ আসার সময় তোমার জন্য একটা ভালো মোবাইল নিয়ে আসবো। অন্যদিকে এগুলো ঠিক না প্রাণ। তুমি এভাবে খাবারে অনিয়ম করলে কিভাবে হবে? শরীরের দিকে নজর দিয়েছ? দিন দিন ঝাড়ুর কাঠি হয়ে যাচ্ছ। আবরার ফায়েজ খানের বইয়ের এমন অবস্থা, এসব মেনে নেওয়া যায়? আবরারের কথা শুনে নূপুরের কোনো হেলদোল নেই। সে গা ছাড়া ভাবে বসে আছে। আমাকে আপনার কোনো দিক থেকে ঝাড়ুর কাঠি মনে হয়? এই বাসায় আসার পর তো সারা দিন বসেই থাকি। এমনকি আপনি আমাকে ঘর থেকেও বের হতে দেন না। আগে ঘরের বাইরে যাওয়ার অনুমতি দেন, তারপর আমি ঠিকমতো খাবার খাবো। নূপুরের কথা শুনে আবরার একটা দীর্ঘশ্বাস ছাড়ে। নূপুর স্বাভাবিক, কিন্তু যখনই নূপুরের অতীতের সেই কালো দিনের কথা মনে পড়ে তখনই নূপুর অস্বাভাবিক হয়ে যায়। যেমনটা কাল আগুন দেখে হলো। তাই তো আবরার নূপুরকে ঘর থেকে বের হতে দেয় না, কিন্তু নূপুর তা বুঝতে নারাজ। এমন করো না সোনা। আচ্ছা, তোমাকে আমি বাইরে যেতে দিব, কিন্তু এখন না। তাহলে কখন? আপনি আমার সাথে এমন করলে আমি কিন্তু ভালো ভাইয়ার কাছে আপনার নামে নালিশ দিব বলে দিলাম। আবরার নূপুরের কথা শুনে বিড়বিড় করে বলে উঠল। হ্যাঁ, কিছু হলেই তোমার এই ভালো ভাইয়ার কাছে বেচার ভয় দেখো। শালায়াচের বাচ্চা কোথাকার! কি দরকার ছিল আমার মাসুম বউকে পাতানো বোন বানানোর? এই ছেলেটা আমাকে জীবনও শান্তি দিবে না। উফ আল্লাহ! না বউ, সে সাহস কি আমার আছে? আচ্ছা, এগুলো এখন বাদ দাও। এই দেখো, আমি খাইয়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও। তুমি যদি প্লেটের সবকিছু খাও, তাহলে আমি তোমাকে ওয়াদা করছি তোমাকে তোমার ভালো ভাইয়ের সাথে দেখা করাতে নিয়ে যাব। আবরারের কথা শুনে নূপুর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, সত্যি নিয়ে যাবেন তো? আবরার হাসি মুখে বলে উঠল। আমার প্রাণকে কি আমি কখনো মিথ্যে বলেছি? নূপুর একগাল হেসে বলে উঠল, কখনোই না। আচ্ছা ঠিক আছে, খাইয়ে দেন আমাকে। এরপর কিন্তু আমাকে ভালো ভাইয়ের কাছে নিয়ে যাবেন বলে দিলাম। যথা আজ্ঞা বউ। কানাডা, ভোর 5টা। আরিয়ানের আজ রাতের ডিউটি ছিল। কিছুক্ষণ আগে সে তার অ্যাপার্টমেন্টে পৌঁছালো। আরিয়ান সারা দিন নিজেকে কাজের মাঝে ডুবিয়ে রেখেছিল। অন্য কোনো জায়গায় মন দেওয়ার থেকে নিজেকে বিরত রেখেছে। আরিয়ান সারা রাত ডিউটি করে এখন বেশ ক্লান্ত, তাই সে ভাবলো একটু ঘুমিয়ে নেবে। ঘুমাতে যাওয়ার আগে আরিয়ান নিজের মোবাইল চালু করে আহানের মোবাইলে ছোট্ট করে একটা মেসেজ দিয়ে দিল। আমি কানাডা ঠিকমতো পৌঁছে গেছি, সবাইকে চিন্তা করতে বারণ করিস। কাজের ব্যস্ততা কম গেলে আমি নিজেই ফোন দেব। এইটুকু বার্তা লিখে আরিয়ান ফোনটা পুনরায় বন্ধ করে দিল। সে এবার মানসিক শান্তি চায়। সে হয়তো কথাকে কোনো দিন ভুলতে পারবে না, আর না পারবে কথার জায়গায় অন্য কাউকে দিতে। কিন্তু ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমন তো কোনো কথা নেই। কিছু কিছু ভালোবাসা অপ্রাপ্তিতেই সুন্দর। আরিয়ান তার বিছানায় শুয়ে পড়ল। আরিয়ানের মনে আজ একটা গানের কিছু লাইন বেশ বেজে উঠল। ভোর 5টা। মৃত্যুপথ কুটুরিতে আজ নতুন মানুষের আগমন হয়েছে। জামশেদ চৌধুরীর ডান হাত হাসিব চেয়ারে হাত পা অবস্থায় বসে আছে। তার জ্ঞান নেই, অচেতন অবস্থায় বন্দী হয়ে আছে মৃত্যুপথ কুটুরির নামক বাড়িতে। মৃত্যুপথ কুটুরির সামনে দুটো গাড়ি থামল, একটা মার্সিডিজ ও একটি BMW। গাড়ি থেকে নেমে এলো দুই যুবক। দুজনের পরনে কালো প্যান্ট, কালো টি-শার্ট ও কালো জ্যাকেট। মুখটা মাস্ক দ্বারা আবৃত, পায়ে কালো বুট জুতো। যুবক দুজন একে অপরের দিকে তাকিয়ে চোখে চোখে হাসলো এবং ততস্থ পায়ে এগিয়ে গিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরল।
মনে হচ্ছে তারা যেন কত বছরের তৃষ্ণা মেটাচ্ছে। প্রায় বেশ কিছুক্ষণ দুজন দুজনকে জড়িয়ে ধরার পর ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। এবার দুজন দুজনের সাথে হাতে হাত মিলিয়ে বলে উঠল, The game has begun and at the end of the game we will win. খেলা শুরু হয়ে গিয়েছে আর খেলা শেষে আমরাই জিতবো। বলেই দুজন বেশ উচ্চস্বরে হাসা শুরু করলো। মুখে পানি ছিটার পড়াতেই নড়ে চড়ে উঠল জামশেদ চৌধুরীর পিয়ে হাসিব। মাথাটা তার বেশ ভার হয়ে আছে, হবেই না কেন, সারা রাত যে অজ্ঞান ছিল সে। হাসিব পিটপিট করে তার চোখ দুটো খোলার চেষ্টা করছে। হাসিব ঝাপসা চোখে সামনের দিকে তাকিয়ে দেখতে পেল দুজন যুবক তার সামনে দাঁড়ানো। হাসিব তার চোখ বন্ধ করে আবার খুলে দেখার চেষ্টা করলো যুবক দুজন আসলে কে। হাসিব যখন পরিষ্কার দেখতে পেল ওই যুবকের অস্তিত্ব, তখনই হাসিবের মনে হলো সে যেন কোনো স্বপ্ন দেখছে। না মানে এরা দুজন একসাথে, কিন্তু এটা কিভাবে সম্ভব? হাসিব স্পষ্ট সুরে লোক দুটোর উদ্দেশ্যে শুধালো, আয়াজ আর আবরার খান? হাসিবের কথা শুনে হাসিবের সামনে দাঁড়ানো আয়াস এবং আবরার দুজনেই মৃদু হেসে উঠে। বাহ, ভালো চিনেছিস আমাদের। হাসিব দুর্বল কণ্ঠে বলে উঠে, কিন্তু কিন্তু তোরা একসাথে কিভাবে? সে অনেক লম্বা কাহিনী মামা, এখন এত এনার্জি নাই তোকে সেই সব শোনানোর। আমাকে এখানে কেন নিয়ে এসেছিস তোরা? জামশেদ চৌধুরী যদি জানতে পারে তাহলে তোদের কি অবস্থা হবে জানিস? হাসিবের কথা শুনে আয়াস এবং আবরার সমান তালে ঘর কাঁপিয়ে হাসা শুরু করলো। হাসিব আয়াস এবং আবরারের এহেন হাসি দেখে হকচকিয়ে উঠল। সে মনে মনে ভাবছে, আমি কি কোনো হাসির কথা বললাম এখানে? আয়াস নিজের হাসি থামিয়ে হাসিবের উদ্দেশ্যে বলে উঠল, ও আচ্ছা, তা তোর জামশেদ চৌধুরী ওরফে গাধা কি করবে আমাদের শুনি? তোর এই জামশেদ চৌধুরী ওরফে গাধা আমাদের কি করতে পারবে তা তো জানি না, কিন্তু তুই যদি আমাদের কথা না মানিস তাহলে আমরা তোর অনেক কিছু করতে পারি। হাসিব আবরারের কথা শুনে কিছুটা ভয় পেয়ে যায়, কারণ হাসিবের ধারণা আছে তার সামনে দাঁড়িয়ে থাকা দু বন্ধু ঠিক কতটা হিংস্র হতে পারে। হাসিব একটা ঢোক গিলে কিছুটা তোতলিয়ে বলে, কি কথা মানতে হবে তোদের? এই তো চান্দু, পথে আসো। শোনো, আজ আমরা যা বলবো তা অক্ষরে অক্ষরে পালন করবি। যদি একটু এদিক ওদিক হয় তাহলে শালা ওর বইয়ের নাম জানি কি? ও হ্যাঁ, মনে পড়েছে, সাইমা না কি জানি। নিজের বউকে বিধবা না বানাতে চাস তাহলে আমরা যা বলবো তাই শুনতে হবে। আরে শালা, ওর বউ এমনিতেই কয়েকদিন পর পাশের বাড়ি রহিমের সাথে ভেগে যাবে, তাই ওর বউয়ের বিধবা ওর ভয় দেখায় লাভ নেই। আবরারের এহেন কথা শুনে আয়াস এবং হাসিব দুজনেই চমকে যায়। হাসিব অবাকের শেষ পর্যায়ে চলে গিয়ে আবরারকে জিজ্ঞেস করে, কি বলছিস তুই? আমার বউ পাশের বাড়ি রহিমের সাথে ভেগে যাবে মানে? আরে শালা, সারাদিন জামশেদ চৌধুরী ওরফে গাধার চামচামি করতে করতে দিন কাটিয়ে দিস, ওদিকে তোর বউ অন্য বাড়ির সাথে ভেগে যাওয়ার পায়তারা করছে, তাও তো জানিস না। আবরারের এহেন কথা শুনে হাসিবের মুখটা চুপসে গেল। এত সুন্দরী বউ কিনা শেষ পর্যন্ত অন্য পুরুষের সাথে ভেগে যাবে? হাসিব কি তাকে কম ভালোবাসেছিল? ওই দিকে আবরারের কথা শুনে আয়াস হাসতে হাসতে শেষ। কিছুক্ষণ পর আয়াস নিজের হাসি থামিয়ে বেশ গম্ভীর কণ্ঠে বলে উঠল, ইস রে হাসিফ, তোর জন্য বেশ মায়া লাগছে রে। আচ্ছা যা, তোর বউয়ের টপিক বাদ, এবার গুরুত্বপূর্ণ কথায় আসা যাক। তোকে আমাদের হয়ে এবার থেকে কাজ করতে হবে। যদি না করিস তাহলে তোর প্রাণটা অকালেই হারাতে হবে। এবার তুই ভাব কি করবি তুই। আর তুই তো জানিস আমরা দুই বন্ধু কেমন, আমাদের দ্বারা তোর মৃত্যুটা কতটা হিংস্র আর কষ্টদায়ক হবে, তা তো জানিস। হাসিব আবরার এবং আয়াজের কথা শুনে বেশ ভয় পেয়ে গেল। মনে মনে ভাবল এখান থেকে সে সহজে বের হতে পারবে না। আয়াজ এবং আবরার যা বলে তাই করে, কিন্তু জামশেদ চৌধুরীকে ধোঁকা দিবে সে। জামশেদ চৌধুরী যদি জানতে পারে তাহলে তার কি হবে? জামশেদ চৌধুরী তো মেরেই ফেলবে তাকে, কিন্তু এখন আয়াজ এবং আবরারের কথা না শুনলে তারাও তাকে মেরে ফেলবে। হাসিব বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, ঠিক আছে, আমি তোদের হয়েই কাজ করব। বল কি করতে হবে আমায়? আয়াস এবং আবরার হাসিবের কথা শুনে একে অপরের দিকে তাকিয়ে জিতে যাওয়া খুশিতে হেসে দেয়। অন্যদিকে কথা ঘুম থেকে উঠে দেখতে পায় আয়াস বাড়িতে নেই। কথা বেশ অবাক হয় আয়াসকে এই সময় না দেখে। আয়াস যে ওকে না বলে অফিসে বা কার্যালয়ে যাবে না তা কথা বেশ ভালোভাবেই জানে। তাহলে গেল কোথায়? কথা এত সব ভাবনায় ভাবতে ভাবতে সকালের নাস্তা তৈরি করলো।
কথা সকালের নাস্তা তৈরি করে টেবিলে রাখতেই বাড়ির কলিং বেল বেজে ওঠে। কথা বুঝতে পারলো আয়াস এসে পড়েছে। কথা গিয়ে দরজা খুলে দেখতে পায় আয়াস দাঁড়িয়ে আছে। কথা ভ্রু কুঁচকে আয়াসের দিকে তাকিয়ে রইল। আয়াস বাড়িতে প্রবেশ করতে করতে কথাকে জিজ্ঞেস করলো, আমার মতো একটা মাসুম ছেলের দিকে এভাবে তাকিয়ে থেকো না বউ, ভয় পাই তো আমি। আয়াস কথাগুলো বলতে বলতে সোফায় গিয়ে বসে পড়ে। কথার দরজা আটকিয়ে আয়াজের সামনে 2 হাত বুকে গুজে আয়াজের দিকে তাকিয়ে থাকে। আয়াস কথার এহেন রূপ দেখে আরেকবার তার ময়না বউয়ের প্রেমে পড়ে যায়। কথার পরনে কমলা রঙের সুন্দর সুতির শাড়ি। কথার বিয়ের পর বাঙালিভাবে শাড়ি পরে না, স্বাভাবিকভাবেই পরে। কথার শাড়ির আঁচল কোমরে গুজে রাখা, চুলগুলো খোপা করা, কিছু চুল কথার কপালে লেপ্টে আছে। ঘুমান্ত মুখ, হয়তো এতক্ষণ রান্না করছিল। 2 হাতে দুটো মোটা স্বর্ণের বালা। বালা দুটো আয়াস কাল রাতে কথাকে দিয়েছিল, বলেছিল এ দুটো বালা সবসময় পরে থাকতে। মুখে নেই কোনো প্রসাধনীর ব্যবহার। এতেই আয়াস খানের কাছে তার ময়না বউকে হুরের মতো লাগছে। আয়াসকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কথা আয়াজের সামনে গিয়ে ইশারা করে। এত সকালে কোথায় গিয়েছিলেন? আয়াস মৃদু হাসলো কথার ইশারা বুঝতে পেরে। আয়াস কথার হাত নিজের হাতে নিয়ে এক টানে কথাকে তার কোলে বসিয়ে দিল। আয়াজের এহেন কাণ্ডে কথা হতবাক। আয়াস কথাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার থুতনি কথার কাঁধে রেখে নরম গলায় শুধালো, আমার ময়না বউ আমার জন্য চিন্তা করছিল, তা আজকাল আমাকে চোখে হারাচ্ছ মনে হয়। কি বউ, আমার প্রেম টেমে পড়ে গেলে নাকি? অবশ্য পড়তেই পারো, সারাক্ষণ এত হ্যান্ডসাম ছেলে চোখের সামনে থাকলে সবাই প্রেমে পড়ে যায়। ইস, কি রূপ আমার। আয়াজের এহেন স্পর্শে এবং কথার অবস্থা নাজেহাল। কথা চেষ্টা করছে আয়াজের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার। কথার এত নড়ানড়ি দেখে আয়াজ বলে উঠল, এভাবে বাইন মাছের মতো নড়ছো কেন? স্বামী আদর করে কোলে বসিয়ে রেখেছে, কোথায় তা উপভোগ করবা তা না, মৃগী রোগীদের মতো নড়ানড়ি শুরু করে দিয়েছো। আয়াজের কথা শুনে কথার নড়াচড়া থেমে যায়। আয়াজ বুঝতে পারলো তার কথা কাজে দিয়েছে। কথাকে এভাবে দেখতে দেখতে আয়াজ নিজেকে শান্ত রাখতে পারছিল না। আয়াজ ঠিক করলো সে তার ময়না বউকে নিয়ে একটু সিনিমিনি খেলবে। কিন্তু যখনই তার ময়না বউকে নিয়ে একটু সিনিমিনি খেলতে যাবে ঠিক তখনই বাড়ির কলিং বেল বেজে ওঠে। কলিং বেলের আওয়াজে আয়াজ হাত একটু হালকা হতেই কথা তাড়াহুড়া করে আয়াজের কোল থেকে নেমে যায় আর আয়াজের দিকে না তাকে দ্রুত পায়ে দরজা খুলতে চলে যায়। আর ওইদিকে আয়াজ, শালা, কত বছর পর বউকে একটু কাছে পেলাম, ভাবলাম শান্তিতে একটু বউকে নিয়ে ছিনিমিনি খেলবো, সেই উপায়ও নেই। শালা কোন হাদারামের নানা এসে আমার মুডের 12টা বাজাই দিল। আয়াজ সোফায় বসে এইসবই বিড়বিড় করছিল। ঠিক তখনই আয়াজ দেখতে পেল কথা বৃষ্টিকে নিয়ে হাসতে হাসতে ড্রয়িং রুমের দিকে আসছিল। তাদের সাথে আসমা খানও ছিল। বৃষ্টিকে দেখে আয়াজ মনে মনে বলে ওঠে, এমন শালিকা থাকলে শত্রুর কি প্রয়োজন? ঠিক আছে, কোনো ব্যাপার না, দিন আমারও আসবে। না, আমার এত সুন্দর শালিকাকে তো কিছু করতে পারবো না, কিন্তু আরিয়ান তো আছে। আগে ওদের বিয়েটা হোক, তারপর ওদের বোঝাবো এই আয়াজ খান কি জিনিস। আয়াজ নিজের মনে বিড়বিড় করে উঠে দাঁড়ালো এবং আসমা খান ও বৃষ্টির সাথে কুশলাদি বিনিময় করলো। এর মাঝে আয়াজ এবং কথা জানতে পারলো আজ রাত 8টায় বৃষ্টির কানাডার ফ্লাইট, তাই তারা এখানে কথার সাথে দেখা করতে এসেছে। আয়াজ তাদের সাথে কিছুক্ষণ কথা বলে তার ঘরে চলে যায়, কারণ কিছুক্ষণ পর আয়াজকে অফিসের উদ্দেশ্যে বের হতে হবে। আর ওইদিকে কথা নিজের ফুপু এবং বোনকে পেয়ে দিন দুনিয়া ভুলে গিয়েছে। তার আদরের বোন তার থেকে এত দূরে চলে যাবে, এতে তার বেশ কষ্ট লাগছে। কিন্তু পর মুহূর্তেই সে ভাবলো সেখানে তো আরিয়ানও আছে। কথা বৃষ্টির থেকে জানতে পারলো আরিয়ানের হসপিটাল থেকে বৃষ্টির ভার্সিটির দূরত্ব মাত্র 30 মিনিটের। কথা মনে মনে দোয়া করলো বৃষ্টি এবং আরিয়ানের মধ্যে যেন এবার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, যার দরুন আরিয়ান যেন তার জীবনের খাঁটি ভালোবাসার মানুষটাকে পেয়ে যায়। বেলা 12টা। আয়াজ বেশ আগেই অফিসে চলে গেছে। বৃষ্টি এবং আসমা খানও চলে গেছে কিছুক্ষণ আগে। এখন বাসায় শুধু কথা আর কিছু সার্ভেন্ট রয়েছে। কথা ভর্তি পরীক্ষার বই নিয়ে পড়তে বসেছে। আয়াজ কাল রাতে তাকে সব বই এনে দিয়েছিল। এই তো আর কিছুদিন পর কথার ভর্তি পরীক্ষা।
কথা ঠিক করেছে সে শুধু সিলেটেই পরীক্ষা দেবে, অন্য কোনো জেলায় দিবে না। সেই অনুযায়ী কথা পড়াশোনা শুরু করেছে, কিন্তু আজ যেন কথার মাথায় কোনো পড়াই ঢুকছে না। কথার মন তো পড়ে রয়েছে সেই তালা ঝুলানো ঘরটায়। কথার পায়তারা করছে কিভাবে সেই ঘরে প্রবেশ করা যায়, কিন্তু শত ভাবনার পরও কথার মাথায় কিছু আসছে না। তবুও কথা কি থেমে থাকবে? সে ওই ঘরে যেই দম নিবে। জমিদার বাড়ি। আবরার, তোর সাথে আমার কিছু কথা আছে। আবরার অফিসের পোশাক পরে করিডোর দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় আবরারের মা মিসেস রাইমা খান পেছন থেকে আবরারকে উদ্দেশ্য করে কথাটি বলে। আবরার তার মায়ের আওয়াজ শুনতে পেয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু পেছনে ফিরে তাকায় না। আবরারের এহেন কাজে রাইমা খান দীর্ঘশ্বাস ফেলেন। এই গত 10টা বছর ধরে আবরার তার থেকে বেশ দূরত্ব বজায় রেখে চলছে। আদরের সন্তানকে এভাবে দূরে সরে যেতে দেখে রাইমা খানের বুকে তীব্র ব্যথা হয়। আবরার পেছনে না ঘুরেই রাইমা খানের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে শুধালো, বলুন কি বলবেন, আমার হাতে বেশি সময় নেই। রাইমা খান ধীর পায়ে হেঁটে আবরারের সামনে এসে দাঁড়ায়। রাইমা খানকে এভাবে সামনে আসতে দেখে আবরার তার দৃষ্টি অন্যদিকে দেয়। রাইমা খান নরম কণ্ঠে বলে ওঠেন, নিজের মায়ের সাথে নজর মিলিয়ে কথা বলতে এত দ্বিধা কেন তোর? আবরার রাইমা খানের কথা শুনে রাইমা খানের দিকে তাকিয়ে তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলে উঠল, আমি তো তাও শুধু দৃষ্টি অন্যদিকে দিয়ে আপনার সাথে কথা বলি, কিন্তু বিশ্বাস করেন মাঝে মাঝে ইচ্ছেটুকু আমার হয় না। আবরারের এহেন কথায় রাইমা খান বেশ ব্যথিত হন। সে মলিন কণ্ঠে বলে উঠল, আমি এখন এতটা অযোগ্য হয়ে গেছি তোর কাছে? আমাকে নিয়ে কেন এত অভিযোগ তোর চোখে? আবরার আগের মতোই তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে শুধালো, অযোগ্য? আপনি আমার কাছে অযোগ্য নন, বরং আমি নিজেকে অযোগ্য মনে করি, কারণ আমি আপনার সন্তান হয়ে জন্মেছি। আর কি বললেন, অভিযোগ কিসের তো আপনাকে নিয়ে? এত এত অভিযোগের ভান্ডার থেকে কোন অভিযোগের কথাটা বলবো বলুন? শুধু এতটুকুই দোয়া করি আপনার মতো মেয়ে, স্ত্রী এবং মা আল্লাহ যেন কাউকে না দেয়। আর হ্যাঁ, আমার থেকে যতটুকু পারবেন দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। আপনাকে দেখলে আমার ভিতর থেকে শুধুমাত্র ঘৃণা আসে, নিজেকে সামনে রাখতে পারি না। তাই দয়া করে আমার এবং আমার জীবন থেকে দূরে থাকবেন। আর আমি জানি আপনি নূপুরকে নিয়ে কথা বলতে এসেছিলেন, তাহলে বলি, নূপুর আমার বিয়ে করা বউ, তাকে নিয়ে আমি কোনো রকম অভিযোগ শুনবো না। আরেকটা কথা, আপনি আপনার মন ও মস্তিষ্কের ভালোভাবে গেঁথে নেন, আমি রওশন আলী খান নই, আমি আবরার ফায়েজ খান। তাই আমার সাথে কোনো নোংরা খেলা চিন্তা মাথায় আনবেন না, নাহলে ভুলে যাব আপনি আমার কি হন। আশা করে বুঝতে পেরেছেন। একটা না এতগুলো কথা বলে আবরার ততস্থ পায়ে সেখান থেকে চলে যায়। আর ওইদিকে রাইমা খান হতবাক হয়ে আবরারের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। আবরার কি তাহলে সব কিছু জেনে গেল? না না, ও কিভাবে এসব জানবে? ওকে জানানোর মানুষরা তোহা আর এই দুনিয়ায় নেই। তাদের তোহার ভাইয়া নিজ হাতে শেষ করে দিয়েছিল, কিন্তু ও যেভাবে আমার সাথে কথা বলল তাতে না না, আমার ভাইয়ের সাথে কথা বলতেই হবে। এত সহজে আমি সবকিছু হারাতে চাই না। হাসিব, তুই কাল রাতে কোথায় ছিলি? জামশেদ চৌধুরী তার অফিসের কেবিনের চেয়ারে বসে হাসিবের উদ্দেশ্যে কথাটা বলে উঠলেন। জামশেদ চৌধুরীর এহেন কথায় হাসিব বেশ ঘাবড়ে যায়। পর মুহূর্তেই হাসিব নিজেকে শান্ত করে বলে ওঠে, বাসায় ছিলাম স্যার। বাসায় থাকলে আমার ফোন ধরিসনি কেন? কাল কতগুলো ফোন করেছিলাম তোকে, বারবার তোর ফোন বন্ধ বলছিল। আসলে স্যার আমার ফোনটা ভেঙে গিয়েছে, তাই। জামশেদ চৌধুরী কণা চোখে হাসিবের দিকে তাকালো। জামশেদ চৌধুরীকে এভাবে তাকাতে দেখে হাসিব ভেতরে ভেতরে বেশ ঘাবড়ে যায়, কিন্তু হাসিবকে বাহিরে বেশ শান্ত দেখাচ্ছে। জামশেদ চৌধুরী, ও আচ্ছা, আজ যাওয়ার সময় মোবাইল কিনে নিয়ে যাবি, ভবিষ্যতে যেন আর এমন না হয়। হাসিব বুঝতে পারলো জামশেদ চৌধুরী তার কথা বিশ্বাস করছে। হাসিব প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, জি স্যার। আচ্ছা শোন, কাল এসে কোম্পানির সাথে আমাদের একটা ডিল আছে, মনে আছে সেই কথা? জি স্যার, মনে আছে। আপনি চিন্তা করবেন না, ওই ডিলটা আমরাই পাবো। ওই ডিলে কিন্তু আয়াজও থাকবে বিপক্ষ পার্টি হিসাবে। আমি চাই না সেটা যেন আয়াজ পায়। যে কোনো মূল্যে ওই ডিলটা আমার চাই। ওই ডিলটা আমাদের কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। জি স্যার, আপনি চিন্তা করবেন না, ওই ডিলটা আমরাই পাবো।
জামশেদ চৌধুরী আরও কিছু বলতে নিবে তার আগেই তার ফোনটা বেজে ওঠে। জামশেদ চৌধুরীর ফোন হাতে নেয়। জামশেদ চৌধুরীর ফোনে ফোন দেওয়া মানুষটার নাম দেখেই হাসিবকে ইশারা করে কেবিন থেকে চলে যেতে। হাসিবও জামশেদ চৌধুরীর কথা শুনে কেবিন থেকে বের হওয়ার ভান করে, কিন্তু দরজার ওপাশে হাসিব দাঁড়িয়ে থেকে কান পাতে জামশেদ চৌধুরীর কেবিনে। জামশেদ চৌধুরী ফোন রিসিভ করে কানে নিয়ে বলে ওঠে, হ্যাঁ আপা বলো। প্রায় বেশ কিছুক্ষণ জামশেদ চৌধুরী ফোনের ওপাশের ব্যক্তির সাথে কথা বলে ফোন রেখে দেয়। আর এতক্ষণ হাসিব দরজার আড়াল থেকে জামশেদ চৌধুরীর সকল কথাবার্তা শুনে নেয়। জামশেদ চৌধুরীর কথা শেষ হতে হতেই হাসিব সেখান থেকে চলে যায় আর নিজের কেবিনে গিয়ে কাউকে ফোন লাগায়। আয়াজ ভাই, নতুন একটা খবর আছে। কানাডায় এখন রাত 2টো বাজে। আরিয়ানের আজও রাতের ডিউটি ছিল। আরিয়ান নিজের কেবিনে বসে রোগীর রিপোর্ট দেখছিল। ঠিক তখনই কেউ আরিয়ানের কেবিনের দরজায় নক করে। আরিয়ান রিপোর্ট দেখতে দেখতে তাকে কেবিনে আসার অনুমতি দেয়। আরিয়ান অনুমতি দেওয়ার সাথে সাথে কেবিনে প্রবেশ করে একজন কানাডিয়ান মেয়ে, নাম তার এলিয়ানা স্যালন। সেও একজন ডক্টর। কি করছেন ডক্টর আরিয়ান? এলিয়ানার বাবা কানাডিয়ান কিন্তু মা বাংলাদেশি, তাই সে আধো আধো বাংলা বলতে পারে, কিন্তু গুছিয়ে স্বাভাবিকভাবে বলতে পারে না। এলিয়ানার কণ্ঠস্বর শুনে আরিয়ান মাথা তুলে তাকায় এলিয়ানার দিকে। আরিয়ান এই হসপিটালে যুক্ত হয়েছে সবে 2 দিন হলো, কিন্তু এই 2 দিনে এলিয়ানার আরিয়ানের সাথে ভাব জমানোর কোনো চেষ্টাই বাদ রাখেনি। আরিয়ান পুরুষ মানুষ, সে নারীর চোখের ভাষা বুঝতে পারে। আরিয়ান এলিয়ানার চোখে আরিয়ানের জন্য অন্যরকম অনুভূতি দেখতে পায়, কিন্তু আরিয়ান এসব প্রয়াস দিতে চায় না, তাই সে যত কম কথা বলা যায় তাই বলে। নাথিং। আরিয়ানের এই ছোট্ট জবাবে এলিয়ানা খুশি হয়ে যায়। এলিয়ানা তার এত বছর জীবনে একমাত্র আরিয়ানকে দেখে তার মন থমকে যায়। কানাডায় থাকার দরুন এত সুন্দর সুন্দর ছেলেদের সাথে তার দেখা হয়েছে, কিন্তু আরিয়ানকে প্রথম দেখতেই এলিয়ানার মনে কিছু একটা হয়ে যায়। হয়তো এটাকেই প্রথম দেখার ভালোবাসা বলে, ইংরেজিতে যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। এলিয়ানা আরিয়ানকে আরও কিছু বলতে নেবে, তখনই আরিয়ান বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে এলিয়ানার উদ্দেশ্যে বলে উঠল, আমার এখন ওয়ার্ড পরিদর্শনে যেতে হবে মিস ইলিয়ানা। এই বলে আরিয়ান কেবিন থেকে চলে যায়। আরিয়ানের এহেন ব্যবহারে এলিয়ানার কিছুটা খারাপ লাগে, কিন্তু এলিয়ানা তা পাত্তা দেয় না। সে ভাবতে থাকে কিভাবে আরিয়ানকে নিজের করে পাওয়া যায়। বাংলাদেশ, রাত 8টা। বৃষ্টির ফ্লাইট এইমাত্র টেক অফ করলো। বৃষ্টি বিমানের জানালা দিয়ে তার দেশটাকে শেষবারের মতো দেখে নিচ্ছে। আবার কবে না কবে দেশে আসতে পারবে তা তার অজানা। বৃষ্টি বিমানের সিটে গা এলিয়ে দিয়ে ভাবতে থাকে, এই তো আর কিছু ঘন্টা, তারপর আমি আরিয়ান ভাইয়ার দেখা পাবো। এবার আমি আরিয়ান ভাইয়াকে যে করেই হোক নিজের মনের কথা বলবো, আর যে করেই হোক আরিয়ান ভাইয়াকে আমার ভালোবাসে নিজের করে নিব। আপনাকে ভীষণ ভালোবাসি আরিয়ান ভাইয়া। আপনি ছাড়া নিজেকে এক মুহূর্ত কল্পনা করতে পারি না। আমার বেঁচে থাকার জন্য আপনাকে যে বড্ড প্রয়োজন। আমি আসছি আরিয়ান ভাইয়া, আপনাকে নিজের করে নিতে আসছি আমি। সরি মিস্টার জামশেদ চৌধুরী, আমরা এই ডিলটা আপনাকে দিতে পারছি না। আপনার থেকে আওয়াজ খানের প্রজেক্টটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আজ এএস কোম্পানির সাথে জামশেদ চৌধুরীর ডিল ছিল। মূলত আয়াস এবং জামশেদ চৌধুরী দুজনেই এই ডিলটার প্রার্থী ছিল। জামশেদ চৌধুরী নানা ষড়যন্ত্র করছিল এই ডিল যেন আয়াস না পায়, কিন্তু শেষমেশ আয়াজই এই ডিলটা পেয়ে গেল। এএস কোম্পানি থেকে বের হয়ে জামশেদ চৌধুরী পার্কিং লটে এসেছে তার গাড়িতে ওঠার জন্য। ঠিক সেই মুহূর্তে আমার কাছে জীবনের প্রথমবার হেরে কেমন অনুভূতি হচ্ছে জামশেদ চৌধুরী। জামশেদ চৌধুরী কণ্ঠস্বর শুনে গাড়িতে না উঠে পেছনে তাকায়, আর তখনই সে দেখতে পায় আয়াস বুকে 2 হাত গুজে মুখে ক্রু হাসি নিয়ে জামশেদ চৌধুরীর দিকে তাকিয়ে আছে। আয়াসকে দেখে জামশেদ চৌধুরীর রক্ত গরম হয়ে যাচ্ছে। তার মন চাচ্ছে আয়াসকে কিছু একটা করে দিতে, কিন্তু জামশেদ চৌধুরী এত কাঁচা খেলোয়াড় না। সে সময় মতো সুযোগ বুঝে সব করবে। জীবনের প্রথমবার এবং এটাই জীবনের শেষবার। এবার তোর ভাগ্য তোর সাথে ছিল, তাই জিতে গিয়েছিস, কিন্তু একদিন তোর সকল হারের কারণটা এই আমিই হব, কথাটা মনে রাখিস। এই বলে জামশেদ চৌধুরী গাড়িতে উঠে বসলেন। হাসিব একবার আয়াজের দিকে তাকিয়ে সেও জামশেদ চৌধুরীর সাথে গাড়িতে উঠে বসল। আয়াজ জামশেদ চৌধুরী চলে যাওয়ার পানে তাকিয়ে ক্রু হেসে বলে উঠল, খেলা তো কেবল শুরু। এই খেলায় প্রতিটি পদক্ষেপ এই আয়াজ খানই জিতবে।
সময় সময় কারো জন্য অপেক্ষা করে না, সময় তার নিজ গতিতে বয়ে যায়, কিন্তু তার সাথে বদলে যায় মানুষের জীবন, ভেঙে পড়ে বহু সম্পর্ক, আবার গড়ে ওঠে সম্পর্কের নতুন মোড়। তেমনিভাবে আয়াস, কথা, আবরার, নূপুর, আরিয়ান, বৃষ্টির জীবনেও এসেছে নিত্য নতুন মোড়, যা তাদের জীবনধারাকে বেশ বদলে দিয়েছে। দেখতে দেখতে পার হয়ে গেল 1 মাস। ইতিমধ্যে কথার ভর্তি পরীক্ষা শেষ। সে এখন ভর্তি পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে। এই পুরোটা সময় আয়াস কথার বেশ যত্ন নিয়েছে। কথা যেদিন বেশ রাত করে পড়াশোনা করছে, সেদিন আয়াস কথাকে কিছুক্ষণ পর পর নিজ হাতে কফি বানিয়ে এনে দিয়েছে, যেন কথার ক্লান্তি কিছুটা কমে যায়। বেশ রাত করে পড়াশোনা করার দরুন যেদিন কথার ঘুম থেকে উঠতে দেরি হতো, সেদিন আয়াস কথার জন্য নিজ হাতে নাস্তা তৈরি করত। বাড়িতে এত এত সার্ভেন্ট থাকা সত্ত্বেও আয়াস কথার জন্য নিজ হাতে নাস্তা তৈরি করত। কথা যখন বেশ পড়ার চাপে থাকতো, যার দরুন কথা তার লম্বা ঘন কালো কেশের যত্ন নিতে সক্ষম হতো না, তখন আয়াস তার ময়না বউয়ের চুলগুলোকে বেশ যত্ন করে গুছিয়ে রাখত। কথার লম্বা চুলে শ্যাম্পু দেওয়া থেকে তেল দেওয়া, বেনুনি করা সব আয়াস করত। হেঁটে হেঁটে অর্থাৎ পায়চারি করে পড়লে কথার পড়া বেশ ভালো মনে থাকে। তাই এমনও সময় গিয়েছে কথা হেঁটে হেঁটে পড়া করছে, আর আয়াস কথার পেছনে পেছনে ভাতের থালা নিয়ে কথাকে পড়ার ফাঁকে ফাঁকে খাইয়ে দিচ্ছে। আয়াজের এমন যত্ন ও ব্যক্তিত্ব অষ্টাদশীর কথার মনে তৈরি করেছে ভালোবাসার বুনন। আয়াজের এই ভালোবাসা, যত্ন, সম্মান কথাকে বাধ্য করছে আয়াজকে তার মনে জায়গা দেওয়ার জন্য। কথা এখন তার মনের কোথাও আবরারের অস্তিত্ব খুঁজে পায় না। মাঝে মাঝে কথা ভাবে, সে কি সত্যি আবরারকে ভালোবেসেছিল, নাকি তা শুধুমাত্র মোহ ছিল তার। কথা মাঝে মাঝে মনে হয় আয়াজ যত দূরেই থাকুক না কেন, আয়াজের মনটা কথার কাছেই পড়ে থাকে। আয়াজ কোথাও বাহিরে গেলে কথাকে সারাক্ষণ ভিডিও কলে রাখে, এমনকি যখন মিটিং করতে যায় তখনও। এই জন্য কথা আয়াজকে বেশ কয়েকবার নির্লজ্জ উপাধিও দিয়ে দিয়েছে, কিন্তু তাতে কি আয়াজের কিচ্ছু যায় আসে না, অবশ্যই না। সে তার ময়না বউকে ভালোবাসার জন্য সব রকম উপাধি পেতে প্রস্তুত।